গল্পের শুরুতেই শোনা যায় এক তীক্ষ্ণ কণ্ঠস্বর। উচ্চবিত্তের অহংকারে মত্ত কাব্যা চিৎকার করে আমানকে বলছে, তোমার মতো লোকেদের এখানে পড়ার যোগ্যতা কি? রোজ কোন মুখে এখানে চলে আসো? আমান শান্ত গলায় উত্তর দেয়, যোগ্যতার কথা বলবেন না। আপনি এই কলেজে পড়ার জন্য যত টাকা ফি দিয়েছেন, আমিও ঠিক ততটাই দিয়েছি, বুঝেছেন? কিন্তু কাব্যার দম্ভ তাতে কমে না। সে তাচ্ছিল্যের সুরে বলে, ফি দিলেই কি আর জাত বদলে যায়? নিজের সীমার মধ্যে থাকতে শেখো। তোমাকে দেখে তো রাস্তার ভিখারি মনে হয়। আমান বিচলিত না হয়ে শুধু বলে, আপনার যা ইচ্ছা আপনি তাই ভাবতে পারেন। এবার দয়া করে আমাকে যেতে দিন, আমার ক্লাসের সময় হয়ে গেছে। লখনৌয়ের হাড় কাঁপানো শীতের হাওয়ার মাঝে দাঁড়িয়ে আছে রয়্যাল হেরিটেজ কলেজ। এটি কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এটি ছিল শহরের বিত্তবান আর প্রভাবশালীদের আস্তানা। কলেজের বিশাল গেটের সামনে প্রতিদিন দামি দামি ঝকঝকে গাড়ির লম্বা লাইন লাগত। চারদিকে দামি পারফিউমের সুগন্ধ আর নামি বিদেশি ঘড়ির চমক, সব মিলিয়ে এক চরম বিলাসিতার পরিবেশ। এই রাজকীয় জগতের অঘোষিত রানী ছিল কাব্যা, শহরের সবথেকে বড় শিল্পপতির একমাত্র মেয়ে সে। সৌন্দর্য আর অহংকার যেন তার ব্যক্তিত্বের সমার্থক ছিল। যখন সে তার লাল রঙের দামি গাড়ি থেকে নামত, তখন সবার নজর থাকত তার দিকেই। তার পোশাক, স্টাইল আর আভিজাত্য অন্যদের মনে হীনমন্যতা তৈরি করত। তার একদল বন্ধু ছিল যাদের কাজই ছিল নিজেদের দাপট দেখানো আর নিম্নবিত্তের শিক্ষার্থীদের নিয়ে ঠাট্টা করা। এই জৌলুসের ভিড়ে একজন সম্পূর্ণ ভিন্নধর্মী মানুষ ছিল আমান। কলেজের গেটের কাছে পৌঁছালেই তার পুরনো সাইকেলের চেইনের খিটখিট শব্দ দূর থেকে শোনা যেত। সাইকেলটি ছিল লোহা লক্করের স্তূপের মতো। জায়গায় জায়গায় মরিচা ধরা, সিট ছিঁড়ে গিয়ে হলদেটে ফোম বেরিয়ে এসেছে। আমানের পরনে থাকত বছরের পর বছর ধরে ব্যবহৃত পুরনো নীল রঙের শার্ট, যার কলারের রং চটে গেছে এবং প্যান্টের নিচের অংশ প্রায় ছিঁড়ে এসেছে। জুতোজোড়া এতই পুরনো ছিল যে সে প্রায়ই আঠা দিয়ে বা সুতো দিয়ে বেঁধে সেগুলো পরত। চোখের নিচে গভীর কালি আর উস্কো খুস্কো চুল দেখে বোঝা যেত যে ছেলেটি হয়তো দিনের পর দিন ঠিকমতো ঘুমায় না। কিন্তু তার চোখের ভেতরে ছিল এক গভীর নিস্তব্ধতা এবং এক বুক না বলা কষ্ট। আমান যখন সেই সব দামি গাড়ির পাশে এক কোণে তার জরাজীর্ণ সাইকেলটি দাঁড় করাত, তখন কাব্য আর তার দলবল তার ওপর ঝাঁপিয়ে পড়ত বিদ্রুপ নিয়ে। রাহুল নামের এক ছেলে চিৎকার করে বলতো, এই যে কাবাডিওয়ালা, আজকে ভাঙাচোরার দর কত? পুরো দল হাসিতে ফেটে পড়ত। কেউ আবার তার সাইকেলটি কোনো জাদুঘরে দান করার পরামর্শ দিত। আমান কখনো কোনো কথার প্রতিবাদ করত না, মাথা নিচু করে নিজের কাজ করত। তার এই নীরবতা কাব্যকে আরও বেশি খেপিয়ে তুলত। কাব্য ভাবত, এত গরিব হয়েও এই ছেলেটা এত শান্ত থাকে কি করে? কেন সে আমার সামনে এসে ক্ষমা চায় না, বা কেন সে লজ্জিত হয় না? কাব্য মনে করত আমানের মতো মানুষরা এই কলেজের মান নষ্ট করছে। কলেজের দিনগুলো এভাবেই কাটছিল। আমান ক্লাসের সবথেকে পেছনের বেঞ্চে বসত, মন দিয়ে নোট নিত এবং ক্লাস শেষ হতেই দ্রুত সাইকেল নিয়ে বেরিয়ে যেত। সে কোথায় থাকে বা কি করে তা কেউ জানত না। টিফিনের সময় যখন অন্য ছাত্রছাত্রীরা দামি কফি আর বার্গার নিয়ে আড্ডায় মত্ত থাকত, আমান তখন কলেজের পেছনের দিকের একটি পুরনো কল থেকে জল খেয়ে পেট ভরাত। তারপর এক নির্জন গাছের নিচে বসে তার একটি ডায়েরিতে নিবিষ্ট মনে কিছু একটা লিখত। কাব্যার কাছে সে ছিল কেবল একজন জঘন্য কবাড়িওয়ালা, কিন্তু আমানের সেই নীরব চোখের গভীরে লুকিয়েছিল এক বড় ঝড়, যা কাব্যা কল্পনাও করতে পারেনি। বন্ধুরা অনেকবার আমানকে বিরক্ত করার চেষ্টা করত। কখনো তার সাইকেলের চাকা থেকে হাওয়া বের করে দিত, তো কখনো তার বইয়ের উপর জল ঢেলে দিত। কিন্তু আমান কখনো রাগ করত না। সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলত এবং নিজের সাইকেলটি পায়ে ঠেলে সেখান থেকে চলে যেত। তার এই ধৈর্য আর নীরবতা মানুষের কাছে অদ্ভুত মনে হতো, কিন্তু কেউ তার হৃদয়ের ভেতরে উমকি দেওয়ার চেষ্টা করেনি। তারপর এলো সেই অভিশপ্ত দিন, যা সব কিছু বদলে দিল। কলেজের বার্ষিক উৎসব এগিয়ে আসছিল। পুরো ক্যাম্পাসকে রং বেরঙের আলোকসজ্জা আর ফুলে সাজানো হয়েছিল। চারদিকে জোরে গান বাজছিল এবং সবাই খুব খুশি ছিল। কাব্যা সেদিন একটি অত্যন্ত দামি এবং সুন্দর সাদা রঙের পোশাক পরেছিল। তাকে দেখতে হুবহু কোনো রানীর মতো লাগছিল। পুরো কলেজ যেন তার চারপাশেই ঘুরছিল। কাব্যা তার বন্ধুদের সাথে ক্যান্টিনের বাইরে দাঁড়িয়ে খুব হাসাহাসি করছিল। ঠিক তখনই সেখান দিয়ে আমান যাচ্ছিল।
আজ আমানের অবস্থা অন্য দিনগুলোর চেয়েও বেশি খারাপ ছিল। তার জামা কাপড় ঘাম আর কাদায় মাখামাখি হয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং সে এমনভাবে কাঁপছিল যেন তার খুব তেজ জ্বর এসেছে। সে খুব কষ্টে নিজের পা বাড়াচ্ছিল। তার হাতে একটা ফাইল ছিল এবং সে সম্ভবত প্রিন্সিপালের অফিসের দিকে যাচ্ছিল। আমানের পা টলছিল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। সে যখনই কাব্যা আর তার বন্ধুদের পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দুর্বলতা আর মাথা ঘোরার কারণে তার পা পিছলে গেল এবং সে সরাসরি কাব্যার সামনে আছড়া গড়ল। তার হাত থেকে ফাইলটি ছিটকে গেল এবং তার নোংরা জামাকাপড় থেকে কাব্যার সাদা ড্রেসের ওপর কাদার একটা কুৎসিত দাগ লেগে গেল। সেখানে হঠাৎ গানের শব্দ যেন কোথায় হারিয়ে গেল এবং এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কাব্যা নিজের ড্রেসের দিকে তাকালো এবং তারপর নিচে মাটিতে পড়ে থাকা আমানের দিকে। তার অহংকার আর রাগ যেন সপ্তম আকাশে পৌঁছে গেল। আমান ভীষণ ঘাবড়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি নিজের কাঁপতে থাকা হাত দিয়ে ফাইলটি তোলার চেষ্টা করতে লাগল। সে খুব দুর্বল আর ধীর গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই দেখতে পাইনি, আমার শরীরটা ঠিক নেই। কিন্তু কাব্যা শোনার পাত্র ছিল না। তার বন্ধুরা আমানকে ঘিরে ধরল। কাব্যা পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল, তোমার সাহস কি করে হলো আমার সামনে আসার? তোমাদের মতো রাস্তাঘাটের লোকেদের তো এই কলেজে পা রাখাই উচিত নয়। তোমার যোগ্যতা কি? এই যে ছেড়ে যাওয়া জামা তুমি পরে আছো, এর চেয়ে দামি পোশাক তো আমার বাড়ির চাকররা পরে। আমান চুপচাপ সব শুনতে থাকল। সে নিজের জায়গায় উঠে দাঁড়িয়েছিল, কিন্তু তার পা তখনও কাঁপছিল। কাব্যার অহংকার তখন মাথায় চড়ে বসেছে। সে ভিড়ের সামনে আমানের দিকে আঙুল তুলে বলল, তুমি রোজ এই যে ভাঙাচোরা সাইকেল নিয়ে আসো না, আমি জানি তুমি সবার নজরে আসতে চাও। তুমি ভাবো যে তুমি এভাবে গরিব সেজে ঘুরে বেড়ালে কোনো মেয়ে তোমার উপর দয়া করে তোমার সাথে কথা বলবে। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো আমান, তুমি যদি এই পৃথিবীর শেষ ছেলেও হও, তবুও আমি তোমার উপর থুতু ফেলতেও পছন্দ করব না। ভালোবাসা তো অনেক দূরের কথা। তুমি আমার আশেপাশে দাঁড়ানোরও যোগ্য নও। তুমি শুধু আর শুধুই একটা আবর্জনা। এই কথাগুলো ছিল অত্যন্ত তিক্ত। সেখানে দাঁড়িয়ে থাকা বাকি ছেলেমেয়েরাও জোরে জোরে হাসতে লাগল। প্রত্যেকে আমানের তামাশা দেখছিল। আমান একবার কাব্যার দিকে তাকাল। তার সেই বিষণ্ণ চোখে আজ এক অদ্ভুত যন্ত্রণা ছিল। এমন এক যন্ত্রণা যা সম্ভবত কাব্যার এই বিদ্রূপের চেয়েও অনেক বেশি গভীর। আমান কোনো কৈফিয়ত দিল না। সে নিজের মাথা নিচু করল, ফাইলটি বুকের সাথে জড়িয়ে ধরল এবং সেই ভিড় ঠেলে কলেজের গেটের দিকে এগিয়ে গেল। সে তার সেই পুরনো সাইকেলটি নিল এবং একবারও পিছন ফিরে না তাকিয়ে সেখান থেকে চলে গেল। সেদিন আমানের সাইকেলের সেই খিটখিট শব্দের মধ্যে এক অদ্ভুত কান্না লুকিয়েছিল, যা সেখানে দাঁড়িয়ে থাকা কোনো মানুষই শুনতে পায়নি। সেই দিনের পর থেকে আমান আর কোনোদিন কলেজে ফিরে আসেনি। শুরুতে কেউ এই বিষয়টি তেমন লক্ষ্য করেনি। কাব্যা আর তার বন্ধুদের কাছে এটা ছিল এক বড় জয়ের মতো যে তারা সেই সাইকেলওয়ালা কাবাড্ডিওয়ালাকে চিরতরে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু দিন যত সপ্তাহে গড়াতে লাগল, সেই সাইকেলের আওয়াজ যেন কোথাও হারিয়ে গেল। কাব্যা মাঝে মাঝে সেই খালি জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত বোধ করত, যেখানে আমান তার সাইকেল রাখত। ক্লাসের একদম পেছনের সেই খালি সিটটি কাব্যার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করতে শুরু করেছিল। সে বুঝতে পারছিল না কেন তার মনে হচ্ছে যে সে কোনো এক বড় অপরাধ করে ফেলেছে। কিন্তু সে নিজের অহংকার আর মিথ্যে আভিজাত্যে এতটাই অন্ধ ছিল যে সে এই অস্থিরতাকে মনের কোনো এক কোণে চেপে রেখেছিল। প্রায় ৩ সপ্তাহ কেটে গেল। একদিন লাইব্রেরির পিয়ন শ্যামু কাকা কাব্যার কাছে এলেন। কাব্যা ছিল ক্লাসের মনিটর। শ্যামু কাকার হাতে ছিল একটি পুরনো বাদামি রঙের ছেঁড়া ডায়েরি। শ্যামু কাকা ডায়েরিটি কাব্যার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মা জননী, এই ডায়েরিটা আমি লাইব্রেরির একটা পুরনো র্যাকের পেছনে পেয়েছি। এর প্রথম পাতায় আমানের নাম লেখা আছে। ওই ছেলেটা তো এখন আর আসে না, তুমি এটা রেখে দাও। যদি কখনো ও নিজের জিনিস নিতে আসে, ওকে দিয়ে দিও। কাব্যা ইতস্তত করে ডায়েরিটি হাতে নিল। ডায়েরিটা খুব পুরনো মনে হচ্ছিল। তার পাতাগুলো হলদে হয়ে গিয়েছিল এবং একটি সুতো দিয়ে সেটি বাঁধা ছিল। কাব্যা বুঝতে পারছিল না এই ডায়েরিটা নিয়ে সে কি করবে। সে ভেবেছিল এটা সরাসরি ডাস্টবিনে ফেলে দেবে, কিন্তু এক অদ্ভুত কৌতূহল তাকে থামিয়ে দিল। ওই গরিব ছেলেটার মনে আসলে কি চলত, এই জানার ইচ্ছা তাকে ডায়েরিটি খুলতে বাধ্য করল। রাত তখন গভীর, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কাব্যা তার বিলাসবহুল ঘরে একা বসেছিল। সে ধীরে ধীরে ডায়েরির সুতোটি খুলল। প্রথম পাতা খুলতেই কাব্যার চোখ সেখানে লেখা শব্দগুলোর উপর আটকে গেল। ডায়েরির প্রথম পাতায় একটি ছোট মেয়ের ছবি আঠা দিয়ে লাগানো ছিল।
মেয়েটি ছিল খুব মিষ্টি, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত বিষণ্ণতা আর অসুখের ছাপ ছিল। কাব্যা পাতা উল্টাল। সেই পাতায় প্রতি মাসের একটি বাজেট তৈরি করা ছিল। ঘরের ভাড়া ৫০০ টাকা, স্নেহার ওষুধ ২৫০০ টাকা, বাবার ঋণ ১০০০ টাকা, আর সবার নিচে লেখা ছিল নিজের খাবারের জন্য ০ টাকা। কাব্যা কিছুই বুঝতে পারছিল না। সে পরের পাতাটি উল্টাল। ডায়েরির পাতায় যা লেখা ছিল তা কোনো মানুষের সাধারণ জীবন ছিল না, বরং ছিল যন্ত্রণার এমন এক ভয়াবহ সমুদ্র যার কথা ভাবলেও আত্মা কেঁপে ওঠে। আমার লিখেছিল, আজ বাবার ছবিটা দেয়ালে টাঙানোর পুরো ১ বছর পূর্ণ হল। তিনি একজন সাধারণ মজুর ছিলেন, কিন্তু সবসময় আমাকে একজন বড় অফিসার হিসেবে দেখতে চেয়েছিলেন। সেই রাতে যখন সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর এলো, তখন আমার মনে হয়েছিল যেন আমার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আত্মীয় স্বজনরা সেই দিনই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বাবা তার চিকিৎসার জন্য অনেক বড় ঋণের বোঝা রেখে গিয়েছিলেন। পাওনাদাররা বাড়িতে এসে গালাগালাজ করত। তাদের ঋণ শোধ করার জন্য আমি আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছি। এখন আমি আর আমার ছোট বোন স্নেহা টিনের চালের একটা ছোট্ট ঘরে থাকি। কিন্তু আমি বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার পড়াশুনো শেষ করব এবং স্নেহাকে একটা সুন্দর জীবন দেব। সেই কারণেই আমি প্রতিদিন কলেজে যাই। কাব্যার হাত কাঁপতে লাগল। সে কখনো ভাবেলি যে আমানের কেন নিজের বাড়ি নেই। সে দ্রুত পাতা উল্টাতে শুরু করল। ডায়েরির প্রতিটি পাতায় লুকিয়েছিল প্রতিদিনের হাহাকার আর লড়াই। কয়েকটা পাতা ছেড়ে এক জায়গায় লেখা ছিল, আজ ডাক্তার জানালেন স্নেহার হার্টে একটা বড় ছিদ্র আছে। ওর বয়স মাত্র ৮ বছর। ওর খুব কষ্ট হয়। রাতে যখন ও যন্ত্রণায় কাঁদে, আমি ওকে নিজের বুকে জড়িয়ে ধরি, যাতে প্রতিবেশীদের ঘুমে ব্যাঘাত না ঘটে। ডাক্তার বলেছেন অপারেশনের জন্য ১৫ লক্ষ টাকা লাগবে। ১৫ লক্ষ টাকা? আমি তো সারা জীবনেও এত টাকা দেখিনি। কিন্তু আমি আমার বোনকে মরতে দেব না। আমি একটা ইটের ভাটায় রাতের কাজ শুরু করেছি। বিকেল ৬টা থেকে ভোর ৪টে পর্যন্ত আমি সেখানে কাজ করি। আমি ভারী ভারী ইঁট তুলি, আমার হাত দিয়ে রক্ত বের হয়, কিন্তু আমি সেই ব্যথা সহ্য করে নিই। তারপর মাত্র ২ ঘন্টা ঘুমিয়ে কলেজে যাই। ক্লাসে আমার খুব ঘুম পায়, কিন্তু আমি ঘুমোতে পারি না। আমাকে বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আর আমার বোনের জীবন বাঁচাতে হবে। কাব্যার চোখ থেকে এক ফোঁটা জল চুইয়ে ডায়েরির পাতার উপর পড়ল। সে যাকে ক্লাসে হাই তুলতে দেখে হাসাহাসি করত, সে আসলে সারা রাত ইট বইত, যাতে তার বোনের চিকিৎসা করাতে পারে। কাব্যার নিজের ওপর প্রচণ্ড ঘৃণা হতে লাগল। সে চোখের জল মুছে আরও পড়তে শুরু করল। এক জায়গায় লেখা ছিল, কলেজের ছেলেরা আমাকে কাবাড়িওয়ালা বলে ডাকে। আমার সাইকেল নিয়ে খুব মজা ওড়ায়। ওরা কি করে জানবে যে এই সাইকেলটা আমার বাবার শেষ স্মৃতি? যখন আমি এর ওপর বসি, তখন আমার মনে হয় বাবা আমার পেছনে বসে আছেন এবং আমার কাঁধে হাত রেখে বলছেন, সব ঠিক হয়ে যাবে। লোকে আমার পুরনো জুতো আর ছেঁড়া সোয়েটার দেখে হাসে। তারা জানে না যে আমি গত ৩ বছরে নিজের জন্য একজোড়া মোজাও কিনিনি, কারণ আমি প্রতিটি টাকা স্নেহার ওষুধের জন্য জমাচ্ছি। আমার খুব শীত লাগে, হাড় কাঁপতে থাকে, কিন্তু স্নেহার যন্ত্রণার সামনে এই শীত কিছুই নয়। আমি অনেক সময় ২ দিন পর্যন্ত কিছু খাই না, শুধু কলতলার জল খেয়ে পেট ভরিয়ে নিই, যাতে স্নেহার জন্য আপেল কিনতে পারি। আমার কারো উপর রাগ হয় না, বরং সেই ধনী বাচ্চাদের ওপর দয়া হয় যারা জানে না জীবনের আসল লড়াই কি। কাব্যা যত পাতা উল্টাচ্ছিল, তার হৃদয় যেন কোনো ভারী পাথরের নিচে পিষ্ট হচ্ছিল। তার প্রতিটি কথা মনে পড়ছিল যা সে আমনকে বলেছিল। তখনই একটি পাতায় কাব্যার নাম লেখা দেখতে পেল। কাব্যার হাত অবশ হয়ে এলো। সে ধকধক করতে থাকা হৃদয়ে সেই পাতাটি পড়ল। আমন লিখেছিল, আজ কলেজে কাব্যাকে দেখলাম। ও খুব সুন্দরী। ও সবসময় খুশি থাকে, হাসতে থাকে। ওর কাছে দুনিয়ার সব সুখ আছে। আমি যখনই ওকে দেখি, আমার মনে কোনো খারাপ চিন্তা আসে না। আমি শুধু ওকে দেখে ভাবে যে কখনো কি আমার স্নেহাও এভাবে কোনো চিন্তা ছাড়াই হাসতে পারবে? কখনো কি আমি আমার বোনকেও কাব্যার মতো পরিষ্কার আর সুন্দর পোশাক পরাতে পারব? কাব্যাকে দেখে আমি আশা খুঁজে পাই যে জীবন এতটাও খারাপ নয়। ভগবান করুক কাব্যা যেন সবসময় এভাবেই হাসি খুশি থাকে। ওকে যেন কখনো আমার মতো দারিদ্র্য আর যন্ত্রণা দেখতে না হয়। এই লেখাটি পড়ে কাব্যা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। সে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। যে ছেলেটিকে সে এত ভয়াবহভাবে অপমান করেছিল, যাকে সে নিজের পায়ের ধুলো বলেছিল, সেই ছেলেটি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। কাব্যার কান্নার আওয়াজ ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে ফেলছিল। সে নিজেকে একজন খুনির মতো অনুভব করছিল। সে কাঁপতে থাকা আঙুলে এবং চোখের জলে ঝাপসা হয়ে আসা চোখে ডায়েরির শেষ পাতাটি খুলল।
এই পাতাটি সেই দিনেরই ছিল যেদিন কাব্যা সবার সামনে আমনকে অপমান করেছিল। ডায়েরির শেষ পাতায় যা লেখা ছিল তা পড়ে কাব্যার হাত পা কেঁপে উঠল। আমন লিখেছিল, আজকের দিনটা খুব কঠিন। স্নেহার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার বলেছে যদি আজ রাতের মধ্যে ওর অপারেশন না হয় তবে ও বাঁচবে না। 15 লক্ষ টাকা আমি জোগাড় করতে পারলাম না, আমি হেরে গেলাম। কিন্তু আজ আমি শেষ একটা পথ খুঁজে পেয়েছি। শহরের বাইরে একটা গোপন মেডিকেল রিসার্চ সেন্টার আছে। তারা কিছু নতুন এবং অত্যন্ত বিপজ্জনক ওষুধের পরীক্ষা মানুষের উপর করে। এর জন্য তারা নগদ 15 লক্ষ টাকা দিচ্ছে। তারা আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে এই ওষুধের বিষ আমার শরীরকে ভেতর থেকে শেষ করে দেবে। আমার শরীরের সব অঙ্গ কাজ করা বন্ধ করে দিতে পারে এবং আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু আমার ওই টাকাটা দরকার। আমার প্রাণের চেয়ে স্নেহার শ্বাসগুলো বেশি জরুরি। আজ আমি শেষবারের মতো কলেজে গিয়েছিলাম। ভেবেছিলাম সেই জায়গাটা প্রাণ ভরে একবার দেখে নেব, যেখানে আমি বাবার স্বপ্ন পূরণ করার যাত্রা শুরু করেছিলাম। আমি আমার শেষ প্রজেক্ট প্রিন্সিপাল স্যারকে জমা দিতে গিয়েছিলাম, যাতে আমি মরে যাওয়ার পরও কলেজের রেজিস্টারে আমার নামটা থাকে। আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল এবং আমি ব্যথায় ভেঙে পড়ছিলাম। হঠাৎ আমি পড়ে গেলাম, আর আমার কারণে কাব্যার খুব সুন্দর একটা ড্রেস নষ্ট হয়ে গেল। ও আমাকে খুব গালিগালাজ করল, আমাকে আবর্জনা বলল যে ও আমার মতো ভিখারির সাথে কখনো প্রেম করতে পারবে না। ও আমাকে গালি দিয়েছে বলে আমার একটুকুও দুঃখ হয়নি। আমার দুঃখ এই কারণে ছিল যে ও ভাবছে আমার কাছে প্রেম করার মতো সময় আছে। ও জানে না যে আমার হৃদয়ে আর মস্তিষ্কে আমার বোনের শেষ নিঃশ্বাসগুলো ছাড়া আর কিচ্ছু নেই। আজ আমি কলেজ থেকে চিরতরে বিদায় নিচ্ছি। আজ রাতে আমার সেই বিপজ্জনক পরীক্ষাটি হবে। আমাকে সেই বিষ দেওয়া হবে। আমি হয়তো আর ফিরে আসব না। যদি আমি মারা যাই, তবে ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা যে আমার স্নেহাকে ঠিক করে দিও। ডায়েরির শেষ পাতাটি অর্ধেক খালি ছিল। সেখানে শব্দের বদলে কান্নার অনেকগুলো দাগ ছিল। কাব্যা নিজের বিছানা থেকে মেঝেতে লুটিয়ে পড়ল। সে পাগলের মতো চিৎকার করে কাঁদতে শুরু করল। তার অহংকার, তার আভিজাত্য, তার ধন সম্পদ সবই সেই ডায়েরির সামনে ভস্ম হয়ে গিয়েছিল। সে যে ছেলেটিকে ভিখারি মনে করত, সে তার বোনের জন্য নিজের প্রাণ বাজি রাখতে যাচ্ছিল। সে সেই ক্ষুধার্ত আর যন্ত্রণায় কাতর ছেলেটিকে পুরো কলেজের সামনে অপমান করেছিল, যে আসলে তার বোনের জীবনের ভিক্ষা চাইতে এসেছিল। আমি কি করে ফেললাম? হে ভগবান, আমি কি করে ফেললাম? কাব্যা চিৎকার করছিল। সারা রাত তার চোখে ঘুম এলো না। সে শুধু সকাল হওয়ার অপেক্ষা করছিল। তাকে যে কোনো উপায়ে অমনের সাথে দেখা করতেই হবে। কাব্যা অমনের কাছে ক্ষমা চাইতে চেয়েছিল। সে তার বোনের চিকিৎসার সমস্ত খরচ বহন করতে প্রস্তুত ছিল। সে ভেবে রেখেছিল অমনকে সে বিশ্বের সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে যাবে, শুধু একবার অমনের দেখা যেন সে পায়। পরের দিন সূর্য ওঠার সাথে সাথেই কাব্যা তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ডায়েরির প্রথম পাতায় একটা পুরনো ঠিকানা লেখা ছিল, শহরের সবচেয়ে অবহেলিত এবং গরিব এলাকার ঠিকানা। আকাশে তখনও কালো মেঘ জমেছিল। কাব্যার ঝকঝকে দামি গাড়িটি সেই সংকীর্ণ আর কাদাভরা গলির ভেতর যেতে পারছিল না। সে গাড়িটি বাইরেই রেখে দিল এবং পায়ে হেঁটে সেই গলির ভেতর ঢুকতে লাগল। সেখানকার পরিবেশ দেখে কাব্যার বুক কেঁপে উঠছিল। খোলা নর্দমা, পচা দুর্গন্ধ আর ছোট ছোট টিনের ঘর। কাব্যার মতো মেয়ে স্বপ্নেও কখনো এমন জায়গার কথা কল্পনা করেনি। সে তার দামি জুতো কাদা লেগে নষ্ট হওয়ার পরোয়া না করেই এগিয়ে চলল। মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে সে অমনের বাড়ির দিকে এগোতে লাগল। শেষ পর্যন্ত সে একটি অত্যন্ত ছোট এবং জরাজীর্ণ ঘরের সামনে এসে থামল। দরজায় কোনো তালা ছিল না। ভেতর থেকে কিছু মহিলার কান্নার আওয়াজ আসছিল। কাব্যার পা যেন সেখানেই জমে গেল। তার হৃৎপিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যে সে নিজের হৃৎস্পন্দন নিজেই শুনতে পাচ্ছিল। সে কাঁপতে থাকা পায়ে ভেতরে ঢুকল। ঘরের ঠিক মাঝখানে মেঝের ওপর একটি সাদা চাদর বিছানো ছিল। কিছু প্রতিবেশী মহিলা সেখানে বসেছিলেন এবং তাদের মাঝখানে একটি ছোট মেয়ে বসেছিল, যাকে খুব দুর্বল দেখাচ্ছিল। সেই ছিল স্নেহা। স্নেহার হাতে একটি পুরনো নীল রঙের সুতির সোয়েটার ছিল, যা সে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদছিল। এটি সেই একই সোয়েটার যা দেখে কাব্যা প্রায়ই হাসাহাসি করত। কিন্তু কাব্যার নজর ঘরের দেয়ালে টাঙানো একটি ছবির ওপর গিয়ে আটকে গেল। সেটি ছিল আমানের ছবি এবং সেই ছবিতে গোলাপ ফুলের একটি মালা চড়ানো ছিল। ছবির সামনে একটি প্রদীপ জ্বলছিল। কাব্যার মনে হল
যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে প্রাণহীনভাবে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে শুরু করল। এক প্রতিবেশী বৃদ্ধা কাব্যাকে দেখলেন এবং তার দামি পোশাক দেখে বুঝতে পারলেন যে সে আমানের কলেজ থেকে এসেছে। সেই বৃদ্ধা ভারী গলায় বললেন, তুমি আমানের কলেজ থেকে এসেছ তো? খুব ভালো ছেলে ছিল। নিজের বোনের জন্য সে হাসি মুখে নিজের জীবন দিয়ে দিল। কাব্যার কণ্ঠস্বর গলার কাছে আটকে গিয়েছিল। সে অনেক কষ্টে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, কি হয়েছে ওর? ও কিভাবে? বৃদ্ধা নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, স্নেহার চিকিৎসার জন্য ওর 15 লক্ষ টাকার দরকার ছিল। ও পাগল হয়ে গিয়েছিল। টাকার জন্য ও নিজের শরীরে কিছু বিষাক্ত ওষুধের পরীক্ষা করিয়েছিল। সেই ওষুধের বিষ ওর রক্তে ছড়িয়ে পড়েছিল। ওর শরীরের সমস্ত অঙ্গ ভেতর থেকে জ্বলে গিয়েছিল। যেদিন ও সেই টাকার ব্যাগ নিয়ে ঘরে এলো, ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। ও সেই ব্যাগটা আমার হাতে দিয়ে বলল যে স্নেহার অপারেশন যেন করিয়ে দিই। আর সেই রাতেই মেঝেতে ছটফট করতে করতে ওর প্রাণ বেরিয়ে গেল। ও যাওয়ার সময় সমস্ত টাকা নিজের বোনের নামে রেখে গেছে। আজ স্নেহার অপারেশন সফল হয়েছে। আমার বাচ্চাটা তো বেঁচে গেল, কিন্তু আমাদের আমন চিরদিনের মতো চলে গেল। কথা শুনে স্নেহা চিৎকার করে কাঁদতে লাগল। আমার ভাইয়াকে চাই, আমি বাঁচতে চাই না, আমাকে ভাইয়াকে ফিরিয়ে এনে দাও। কাব্যার পায়ে আর দাঁড়িয়ে থাকার শক্তি অবশিষ্ট ছিল না। সে সেখানেই মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, এমন এক কান্না যা কখনো থামার নয়। সে তার পুরো জীবনে কখনো এমন যন্ত্রণা অনুভব করেনি। সে স্নেহাকে জড়িয়ে ধরতে চাইছিল, কিন্তু তার ভেতরে সেই সাহসটুকু ছিল না। তার মনে হচ্ছিল আমনের মৃত্যুর জন্য কোথাও না কোথাও সে নিজেও দায়ী। যদি সেই দিন সে আমনকে সাহায্য করত, যদি সেদিন তার ওপর হাসাহাসি না করে তার কষ্টের কথা জানতে চাইত, তবে হয়তো আজ আমন বেঁচে থাকত। কাব্যার অহংকার একটি ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছিল। কাব্যা কাঁদতে কাঁদতে ঘরের বাইরে এলো। ঘরের বাইরে এক কোণে সেই পুরনো ভাঙাচোরা আর মরচে ধরা সাইকেলটি দাঁড়িয়েছিল। কাব্যা সেই সাইকেলের কাছে গেল। সে তার কাঁপতে থাকা হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেলটি স্পর্শ করল। যে সাইকেলটি দেখে সে একসময় মুখ বাঁকাত, আজ সেটি তার কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস বলে মনে হচ্ছিল। সে সেই কাদা আর মরচে ধারা সাইকেলের হ্যান্ডেলের ওপর মাথা রেখে চিৎকার করে কাঁদতে লাগল, আমাকে ক্ষমা করে দাও আমন, আমাকে ক্ষমা করে দাও। তার চিৎকার সেই গরিব বস্তির নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু এখন তার সেই কান্না শোনার জন্য আমন অনেক দূরে চলে গেছে, এমন এক পৃথিবীতে যেখানে কারোর পোশাক দেখে তার মর্যাদা মাপা হয় না। আমন তো চলে গেছে, কিন্তু যাওয়ার সময় সে কাব্যাকে এমন এক শিক্ষা দিয়ে গেল যা কাব্যার পুরো জীবন বদলে দিল। সেই দিনের পর থেকে কাব্যা আর কখনো সেই দামি গাড়িতে বসেনি। সে তার সমস্ত দামি পোশাক গরিবদের মাঝে বিলিয়ে দিল এবং স্নেহাকে নিজের বোনের মতো গ্রহণ করল। সে স্নেহার পড়াশোনা থেকে শুরু করে তার পুরো জীবনের দায়িত্ব নিল। সে স্নেহার চোখের মাঝে আমনকে দেখার চেষ্টা করত, কিন্তু তার হৃদয়ে আমনের জন্য যে অনুশোচনা ছিল তা আমৃত্যু তার সাথে থেকে গেল। বন্ধুরা, আমরা প্রায় পথে চলতে থাকা মানুষদের তাদের পোশাক, তাদের সাইকেল বা তাদের অবস্থা দেখে বিচার করি। আমরা তাদের দেখে হাসি, তাদের নিয়ে মজা করি, কিন্তু আমরা কখনো জানতে পারি না যে সেই মানুষটি নিজের ঘর থেকে কী যন্ত্রণা নিয়ে বেরিয়ে এসেছে। হতে পারে যে লোকটির ছেঁড়া জুতো দেখে আপনি হাসছেন, সে তার সন্তানদের পেট ভরানোর জন্য মাইলের পর মাইল পায়ে হেঁটে চলে। হতে পারে যে ছেলেটির পুরনো শার্ট আপনার কাছে নোংরা মনে হয়, সে তার পরিবারের ওষুধের জন্য নিজের সমস্ত শখ বিসর্জন দিচ্ছে। কাউকে নিয়ে মজা করা খুব সহজ, কিন্তু কারো কষ্ট বোঝা খুব কঠিন। আমন কোনো কবাড়িওয়ালা বা ভিখারি ছিল না। সে ছিল এমন এক ভাই যে নিজের বোনের নিঃশ্বাসের জন্য নিজেকে শেষ করে দিয়েছে। যখনই আপনারা কোনো গরিব মানুষকে নিয়ে মজা করবেন, তখন একবার সেই শান্ত মুখের পেছনের কষ্টটুকু বড়ার চেষ্টা করবেন, কারণ প্রতিটি পুরনো শার্ট আর ছেঁড়া জুতোর পেছনে একটি বড় এবং বেদনাদায়ক গল্প লুকিয়ে থাকে।